এবং শুরুর দিকে পার্শিয়াল ডেরিভেটিভ স্টাডির ক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে বেশ কিছু ফর্ম আছে যে আমাদের এই ফর্ম গুলো সবসময় পার্শিয়াল ডেরিভেটিভের মতো কাজ করবে। তো অলওয়েজ কন্টেন মানে অলওয়েজ আমরা খেয়াল করেছি ওয়াই কনসিডারিং অ্যাজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড এক্স কনসিডারিং অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। But in sense, partial derivative, z always considering as a dependent variable, and any others x, y, considering as a independent variable. So, কেউ যদি কোনোভাবে পরিবর্তনও করো এটা আসলে কোনো প্রবলেম না, তবে পরিবর্তনটাকে অবশ্যই রুলস এবং রেগুলেশন মেনটেন করে কিন্তু পরিবর্তন রাখতে হবে, যেন অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কোনো আসলে ভুল না হয় এখানে। জায়গা থেকে এখানে বেশ কিছু ধরনের সিম্বলাইজেশন আছে, যে সিম্বলাইজেশন অ্যাকচুয়ালি আমাদের আসলে মনে রাখতে হবে। যেমন ডেল জেড ওভার ডেল এক্স, যদি এরকম কোনো টার্ম থাকে, দিস টার্ম উইল বি রিপ্রেজেন্ট পি। জেড কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এন্ড দিস টার্ম উইল বি রিপ্রেজেন্ট কিউ, এন্ড সিমিলারলি দ্য সেকেন্ড অর্ডার রিপ্রেজেন্ট আর, এবং ওয়াই এর সাপেক্ষে যদি সেকেন্ড অর্ডার জেড কে ডেরিভেটিভ করি, দিস রিপ্রেজেন্ট বাই টি, and z কে যদি x y এবং y z এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, দিস a p q r s t every variable represent derivative remains del z over del x and any others. So আমি যদি এখন বলি in sense of partial derivative p plus q equal to 0, what are the nature of this differential equation? আমরা তো সবাই এখন পি প্লাস কিউ এদের অ্যাকচুয়ালি সিম্বলাইজেশন গুলো দেখে ফেলেছি। জি স্যার। যদি আমি কখনো বলি যে তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা কি ধরনের ইকুয়েশন? পার্শিয়াল ডিফারেন্সিয়াল পি কিউ থাকে। দেখো তো আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, what is the nature of this p plus q equal to 0? স্যার এটা কি স্যার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? This is first order first degree partial differential equation. তোমার দেখে মনে হতে পারে যে স্যার এটা তো জাস্ট নরমাল একটা ইকুয়েশন, এখানে তো ডেরিভেটিভ নেই, বাট we know that p represented del z over del x and q represented as del z over del y. Del y. So this any equation having the variable p, q, r, s, t is known as partial derivative in sense of our ODE and PDEs. Okay. Another S is equal to p plus q. What is the nature of this differential equation? Z equal to del z by sir del x into z del y. এটা সম্ভব। সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি এইটা কিন্তু আমাদের আসলে বলার প্রয়োজন নাই যে এটা আসলে del z by del x, কারণ এই ইকুয়েশনে কিন্তু রিপ্রেজেন্ট করা আছে অলরেডি। তো এটা আমাদের মনে মনে রেখে কিন্তু হিসাব করতে হবে। এটা সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, হ্যাঁ। This is second order first degree partial differential equation. Partial derivative নাই, থাকুক না থাকুক কোনো সমস্যা নেই। আরো মোর কিছু আমাদের আছে, এক্সপেনশনের ওয়াই আছে, সিম্বলাইজেশন আছে। যেমন সাপোজ আমি বললাম z equal to x square plus y square. This is a general function.
that has a dependent variable and x and y represented as independent variable. So if we partial derivative del z over del x, this equal to y x. Am I right? This equal Yes, to sir. Yes, sir. Since x and y both are independent, so if we partial derivative with respect to x, considering y as a constant term, and we know that constant term will be 0. Okay. আমরা কিন্তু এই del z over del x এর আরো একটা পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে প্রকাশের আরো একটা y জানি, সেটা হচ্ছে কি zx, তাই না? Yes, sir. zx, এটাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে কোনো পার্শিয়াল ডেরিভেটিভকে প্রকাশ করা। সাবস্ক্রিপ্ট আকারে কোনো পার্শিয়াল ডেরিভেটিভকে প্রকাশ করা। তো সিমিলারলি পার্শিয়াল ডেরিভেটিভের আমাদের যে নতুন ফর্মগুলো আছে তাদেরকে যদি আমরা প্রকাশ করি, যেমন আমি যদি বলি কখনো px, এইটা মানে আসলে কি হবে? What are the meaning of px? So this equivalent to del p by del x. And we know that again del p equal to del z by del x, right? Yes, sir. Finally, this is second order del square x by del square z by del x square. This means px equal to del square z over del x square. So এটা তো আর হয়ে যায় স্যার। Sorry? So এটা তো আর হয়ে যায় স্যার। এটা আর হয়ে যাচ্ছে না এখন? জি স্যার। তার মানে this is px equal to কি? r. px equal to r. Similarly, যদি আমরা qx বের করি, তাহলে qx সমান কত হতে পারে? স্যার qx সমান সমান স্যার t হবে স্যার, তাহলে qx না, basically qy. qy, জি স্যার। qy হলে t হবে স্যার। qy equal to t স্যার। 8. But only যদি আমি qx এর কথা বলি, it's just del q by del x, right? জি স্যার। It's just del q by del x. del x. Okay. These are the important symbolization to start Sir. any partial differential equation. বলো। স্যার এখন যদি q এর মান বসাই স্যার, তাহলে s হয়ে যায় না সেটা স্যার? q এর ভ্যালু ছিল একটা, হ্যাঁ জি স্যার, q এর ভ্যালু বসালে তো q স্যার এর s ভ্যালু হয়ে যায়। একটা ছিল। সো আমরা যদি এখানে q এর ভ্যালু বসাই del x, del q মানে কি ছিল? del z by del y, তাই না? জি স্যার। And this is equal to s. Similarly, py equal to s, তাই না? জি স্যার। py equal to s. অর্থাৎ এইগুলো সিম্বলের সাথে আমি কেন আগে পরিচয় করিয়ে নিলাম, আমাদের কিন্তু যখন পার্শিয়াল ডেরিভেটিভের কোনো পার্ট আমরা স্টার্ট করব, যে কোনো সিম্বলই কিন্তু আমাদের সামনে চলে আসতে পারে। এত সুন্দর করে ডেল জেড ওভার ডেল এক্স আমার নাও দেওয়া থাকতে পারে, আমার এটাকে পি এর মাধ্যমে প্রকাশ করা থাকতে পারে, ও পি এক্স এর মাধ্যমে প্রকাশ করা থাকতে পারে, বা কিউ এর মাধ্যমে প্রকাশ করা থাকতে পারে। আমরা পার্শিয়াল ডেরিভেটিভ যেখানেই স্টাডি করি না কেন, আমরা কিন্তু ম্যাক্সিমাম বইগুলোতেই পার্শিয়াল ডেরিভেটিভ পাবো হচ্ছে কিউ আর এই ধরনের ভেরিয়েবলের সাথে। এই পি কিউ আর এস এই ধরনের ভেরিয়েবলের সাথে যদি আমাদের পরিচিত না থাকে, যদি ইন্টার কমিউনিকেশন বা ইন্টার রিলেশন যদি আমাদের জানা না থাকে, তরিকুল একটু মিউট কর, তরিকুল মিউট কর। যদি এদের ইন্টার রিলেশন যদি আমাদের জানা না থাকে, হয়তো বা সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হতে পারে। তাই আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিলাম।
Okay. Another term, how to form any partial differential equation. How to form any partial differential equation. তো যে কোনো partial differential equation কে আমরা আসলে কিভাবে ফর্ম করতে পারি? Find the partial differential equation z equal to square x plus square y plus ab. এখানে বেশ কয়েক ধরনের ফাংশন আছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ফর্ম করার ক্ষেত্রে। আমরা প্রথমে যে ধরনের ফাংশন পড়বো এটা জাস্ট হচ্ছে সিম্পল ফাংশনের ক্ষেত্রে এই কেসগুলো ঘটবে। এরপরে যদি ফাংশনের ফাংশন থাকে আরো একটা কেস আছে, এবং আরো একটা কেস আছে ফাংশনের ভিতরে আবার ফাংশন। সো এইটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ফাংশন রিপ্রেজেন্ট করবে, যেখানে আমরা শুধু তার ক্ষেত্রে এই রোলসটা পড়ব। খেয়াল করি জেড এর ভিতরে কিন্তু নতুন করে আলাদা করে কোনো ফাংশন এখানে পরিচয় করিয়ে দেওয়া নেই। আমি যদি বলতাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস এফ অফ এক্স, খেয়াল করে দেখি এই ফাংশনে এক্স ওয়াই তো আছে, তার সাথে কি নতুন করে আরো একটা এক্স এর ফাংশন ইনক্লুডিং করে দেওয়া আছে। সো এই জন্যই এটাকে আমি বলছি জাস্ট হচ্ছে সিম্পল ইকুয়েশন, যেখানে কোনো ফাংশন এক্স্যাক্টলি আলাদা করে রিপ্রেজেন্ট করা থাকবে না। বাট ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু দুই বা ততোধিক ফাংশন রিপ্রেজেন্ট করাও থাকতে পারে, যেহেতু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতর এগুলা আছে। ওকে, যদি সিম্পল ফাংশন মানে কোনো সিম্পল ইকুয়েশনের ক্ষেত্রে যদি পার্শিয়াল ডেরিভেটিভ আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সমূহ কতগুলো। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে কয়টা? দুইটা। বেসিক্যালি আমাদের যত রকম কেস ঘটে আমরা 2 or 3 ম্যাক্সিমাম কেসগুলো আসলে 2 বা 3 ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল রিলেটেড আসলে ওকারেন্স করে থাকে। এই ক্ষেত্রে কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে অবশ্যই z কে আমরা যদি তার পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে চাই উইথ রেসপেক্ট টু দিস ইকুয়েশন, অবশ্যই আমাকে x এবং y এর মাধ্যমে ডেরিভেটিভ করতে হবে। অবশ্যই কি x এবং y এর মাধ্যমে ডেরিভেটিভ করতে হবে। এখন x এবং y এর মাধ্যমে ডেরিভেটিভ করার ফলে আমি যা পাবো তা থেকে আমাকে আরবিট্রারি কনস্ট্যান্ট সমূহকে এলিমিনেট করতে হবে। এনিহাউ যদি এলিমিনেট হয়ে যায় তাহলে তো পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট হবেই, বাট আদারওয়াইজ যদি এলিমিনেট না হয় আমাকে a এবং b এর মানগুলো প্রতিস্থাপন করতে হবে এইসব আরবিট্রারি কনস্ট্যান্টের মাধ্যমে। সো এবং দেন আমি নতুন কি একটা পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়েশন পেয়ে যাব, যে ইকুয়েশনের অর্ডার হবে কত? ফার্স্ট অর্ডার। বাট ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এইটা আমরা আসলে কি কিছু জানি না, এক এক ক্ষেত্রে এটা এক এক রকম হবে। অর্ডিনারির ক্ষেত্রে যেমন আমরা খুবই ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম না যে তার ডিগ্রিটা আসলে কেমন হবে, বাট আমরা একটা সিদ্ধান্তে আসলে যেতে পারতাম। আমরা একটা সিদ্ধান্তে যেতে পারতাম যে যদি 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট হয় তার অর্ডার কয়টা হবে? 3টা। যদি 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট হয় অর্ডার কয়টা হবে? 2টা। বাট ইন সেন্স অফ পার্শিয়াল ডেরিভেটিভে যদি 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে অর্ডার হবে কয়টা? একটা। যদি 2 এর অত্যাধিক আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, যেমন যদি 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, সেটা ক্ষেত্রে অর্ডার 2টা হতে পারে বা আরো বেশিও হতে পারে, তবে সেটা ইকুয়েশনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। বাট পরবর্তীতে ইকুয়েশন গুলা দেখিয়েছি যদি ফাংশনের ভিতর ফাংশন থাকে, যদি 2টা ফাংশন থাকে তাহলে কিন্তু তার আরবিট্রারি কনস্ট্যান্ট 2টা হবে, না অর্ডার কিন্তু 2টা হবে। যদি একটা ফাংশন থাকে তাহলে কি তার অর্ডার বেসিক্যালি একটার ভিতরে আমরা সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কনস্ট্রাক্ট করতে পারবো। So এইটার ক্ষেত্রে দেখি আমরা সেই কিভাবে আগাই। So this number of equation 1
It is well known that if you want to find any partial derivative, at first it must be derivative of this equation with respect to its independent variable. So partial derivative over zx is equal to, যদি x এর সাপেক্ষে ইকুয়েশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করে কত হবে? অনলি স্কয়ার, তাই না? ইয়েস স্যার। খেয়াল করে দেখো তো কেউ এখানে কি আরো অন্য কোনো আসবে কিনা? মানে টার্ম আসবে আরো অন্য কোনো টার্ম? x এর সাপেক্ষে যদি করি, this value will be 1 and this is constant, this is considering as a constant. So this two term will 0. So this means del z by del x equal to a square. This equal to কত বলতে পারি আমরা? t. This means a equal to কত? Root over t. Okay? A equal to square root t. Again, partial derivative of 1 with respect to y. We'll find del z over del y. This equal to y এর সাপেক্ষে যদি করি কত পাবো? From equation 1, b square this will be b square, and this b square equivalent to q. So t equal to square root q. So after substituting a and b in equation 1, from 1, substituting a and b in equation 1 will get বলো তো কত পাবো? সাবস্টিটিউট করি, z equal to a square মানে হচ্ছে px plus b square মানে হচ্ছে qy plus ab মানে কি? root over pq না? ইয়েস স্যার। And this is our required answer. তোমরা যদি কখনো কোনো রুলস পাও যে পার্শিয়াল ডেরিভেটিভ, যেমন অর্ডিনারি আমরা সলিউশন বের করেছি, পার্শিয়াল যদি সলিউশন বের করি, তার মানে এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হবে না? সলিউশন বের করলে কি এইটাই আসার কথা না? যেহেতু ওইটা থেকেই কি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছি। তোমরা যখন সলিউশন মেথড পড়বা ডিফারেন্ট কাইন্ডস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এই ধরনের যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাও, দেখবা তাদের সলিউশন এরকমই হবে। এই ইকুয়েশনটাকে বলা হয় ক্লিয়ার-আউটস এর ইকুয়েশন। ইকুয়েশনের একটা নাম আছে, এটাকে বলা হয় ক্লিয়ার-আউটস এর ইকুয়েশন। ক্লিয়ার-আউটস একজন ম্যাথমেটিশিয়ানের নাম, এবং সে এই ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সুন্দর সলিউশন মেথড আসলে তৈরি করেছে। তো সেই অনুসারে এটার সলিউশন এটাই আসবে, কারণ ক্লিয়ার-আউটস এর ফর্ম অনুসারে আমরা যদি পি কিউ এদেরকে কনস্ট্যান্ট ধরি, তাহলে দিস রিপ্রেজেন্টস এ প্লেন, এবং সেই প্লেনের স্ট্রাকচার অনুসারে কিন্তু ক্লিয়ার-আউটস এর যে সলিউশন স্পেস আছে, সেই সলিউশন স্পেস আমরা অ্যাকচুয়ালি আসলে ফাইন্ড আউট করতে পারি। কি বললেন স্যার? ক্লিয়ার-আউটস ইকুয়েশন। আমি তোমাদের যেই ফাইল পড়াচ্ছি, এই ফাইলের ভিতরে এই ইকুয়েশন সম্বন্ধে বা এই ইকুয়েশনের যে সলিউশন স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সহ ব্যাখ্যা করা আছে। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ স্যার, আমাদের যে পিডিএফ ফাইলটা দিবেন স্যার, সেটার ভেতরে স্যার ওইটার নাম লেখা আছে স্যার ম্যাটেরিয়ালস 8 স্যার। যদি স্যার একটু কাইন্ডলি স্যার টপিকের নাম দিয়ে স্যার একটু দিতেন তাহলে ভালো হতো স্যার। এটাকে আমি কি করে দিব? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম লিখে। জি স্যার, জি স্যার, সেটা দিয়ে দিন স্যার, ভালো হবে স্যার। ধন্যবাদ। জি স্যার, না হলে পরে খুঁজে পাওয়া যায় না, এর জন্য রিনেম করে দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভেরি ইজি কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের ইকুয়েশন ফাইন্ড আউট করা। সেকেন্ড
আরো একটা ইকুয়েশন নিচ্ছি আমি, সবাই কাজ করবে এটার উপর। না, আমি ভিন্ন আরেকটা ইকুয়েশন নিই, যেটা একটু আমাদের কাজ করতে হবে। 1.5 এই প্রবলেমটা নেই, এটার সাথে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা রিলেশন আছে। Find the differential equation of all sphere where center lies on the z-axis. তোমাকে কোশ্চেনটা তো সবাই দেখেছো, বোর্ডে আসো। তোমাকে এমন স্পেয়ারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলছে যে স্পেয়ারটা কি জেড অক্ষের উপরে আছে। তার মানে তুমি সাপোজ মনে করো দিস ইজ থ্রি ডাইমেনশনাল কেস, তুমি তোমার ঘরটাকে চিন্তা করতে পারো। এগুলা ভিজুয়ালাইজেশনের আসলে বিষয়, কারণ টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল আমরা কখনো কি ওইভাবে স্কেচ করাতে পারবো না। এখন মনে করো এখানে একটা বল আছে, সাপোজ স্পেয়ার মানে কি আসলে গোলক, গোলক তো বলের মতোই, নিউরেট গোলক আর কি যেটা বলি। সো এই বলটাকে যদি আমি এই এক্স অক্ষের উপরে রেখে দিই, মানে সেন্টার একদম শুধু এক্স অক্ষের উপরে রাখবো এরকম না, তুমি এটা এক্স অক্ষের ভিতরে ঢুকিয়ে বলের যে সেন্টারটা আছে, সেন্টারটা আসলে কি এক্স অক্ষের, অর্থাৎ বলের কেন্দ্রবিন্দু দিয়ে এক্স অক্ষ যাবে এরকম। আমাদের এখানে বলা আছে যে সেন্টারটা আসলে কোথায় থাকবে, জেড অক্ষে। তার মানে বলটা স্থাপিত হবে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস, এই জায়গাতে। আমাদের স্পেয়ারটা আসলে স্থাপিত হবে কি এই জায়গাতে, এবং এই সেন্টার দিয়ে হচ্ছে কি জেড অক্ষ যাবে, যেহেতু স্পেয়ারের সেন্টারে জেড অক্ষের কথা ইন্ডিকেট করা আছে। সো সেই সমস্ত স্পেয়ারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলছে। তার মানে কি আমাদের আগে সেই স্পেয়ারের ইকুয়েশন বের করতে হবে। তো যদি স্পেয়ারের ইকুয়েশন আমি না জানি তাহলে তো it is impossible to find its differential equation. So first we'll form the normal geometrical equation of any three-dimensional sphere. So basically, what is the equation of a sphere? What is the equation of a circle? সার্কেলের ইকুয়েশন কি হতে পারে? মনে আছে তোমাদের কারো সার্কেলের ইকুয়েশন? স্যার কেন্দ্রগামী স্যার। Circular center, center alpha and beta, right? Yes, sir. And its radius r. Then the equation of this circle x minus alpha whole square plus y minus beta whole square equal to r square. Suppose this circle lies on x-axis. This circle lies on x-axis. Its mean the y coordinates of this circle will be 0, right? Yes, sir. So if this circle lies on x-axis, then y coordinate কত হবে? This equal to 0, and the equation of this circle x minus alpha square plus y square equal to r square. And this is various kinds of case with respect to its coordinate system. Okay, similarly, circle is a two-dimensional case, and its three-dimensional case looks like a sphere. সারফেস কি একটা টু ডাইমেনশনাল কেস। এই সারফেসটাকে যদি টু ডাইমেনশনাল কেস কোনো বৃত্তকে যদি আমি ঠিক 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলি, তারপর মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে, হাতের চুরি ধরো না কেন, rings looks like a circle, and if you rotate this ring turn to 0 to 360 degree, then the locus of this structure is known as sphere. তুমি রিংটাকে যদি একবার ঘোরাও কোন একটা জায়গাতে স্থির রেখে তাকে অক্ষ বরাবর, এটা যেই ত্রিমাত্রিক তোমার লোকাস দেবে, যেই ত্রিমাত্রিক লোকাসটা আসে,
আমরা সেই ত্রিমাত্রিক লোকাসটাকে আসলে বলি কি স্পেয়ার। তার মানে সার্কেল থেকে আমাদের স্পেয়ারের সৃষ্টি হয়েছে। তো এই যে সার্কেল থেকে স্পেয়ার পেলাম, তার মানে সার্কেল 2 ডাইমেনশনাল, স্পেয়ার 3 ডাইমেনশনাল। তার মানে অবশ্যই এই স্পেয়ারের ইকুয়েশন হবে, স্পেয়ারের মাস বি একটা সেন্টার আছে এবং রেডিয়াস আছে স্পেয়ারেরও। তো স্পেয়ারের সেন্টার যদি আমি এ বি সি ধরি আর রেডিয়াস যদি সিমিলার আর ধরি, তাহলে স্পেয়ারের ইকুয়েশন কি হবে? x minus a whole square, y minus b whole square, z minus c whole square equal to কত? r square. Am I right? As sphere is a 3-dimensional case, so its coordinate system represented x, y, z. So x minus a whole square, y minus b whole square plus z minus c whole square equal to r square. This is the equation of any sphere. Suppose the center of the spheres lies on z-axis. What will be the center of the sphere? What will be the coordinates of this sphere? স্যার তাহলে কি স্যার এ আর বি 0 হবে স্যার? That's great. The coordinate system, the center of this sphere, x and y coordinates will be 0. This is a equal to 0 and b equal to 0. এটা যেহেতু সেন্টারে যেহেতু z অক্ষের উপরে অবস্থান করছে, তাহলে এর সেন্টারে যেতে হলে মূলবিন্দু থেকে কোথায়? সরাসরি তার উপরে চলে যাব না আমরা? আমার তো এক্স অক্ষ বরাবর আসতে হচ্ছে না, আমার কি ওয়াই অক্ষ বরাবর যেতে হচ্ছে না, যাচ্ছি কোথায়? সরাসরি জেড এর উপরে। সো তার জেড এর কোঅর্ডিনেট সিস্টেমটা থাকবে সেন্টারের, বাট এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট কি হবে? 0। সো এক্স বরাবর এই পর্যন্ত গিয়েছিলাম আর বি, তার মানে এদের ভ্যালু কত হবে? 0 হবে। তার মানে এই জেড অক্ষ বরাবর যদি জেড অক্ষের উপর যদি কোনো স্পেয়ারের সেন্টার থাকে, তাহলে আমরা সেই স্পেয়ারটাকে, স্পেয়ারের ইকুয়েশনটাকে কিভাবে লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার দিস ইকুয়াল টু আর স্কোয়ার, and this is a required equation. এই ইকুয়েশনটা কিন্তু আমরা এমনি লিখতে পারতাম, আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের সার্কেলের ইকুয়েশন জানা থাকলে কিন্তু আমরা এই ধরনের ত্রিমাত্রিক যে সিচুয়েশন গুলো আছে রিলেটিভ, আমরা তাদের ইকুয়েশনে কিন্তু গঠন করতে পারবো। যেমন আমরা বলি x প্লাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? আবির বলো। স্যার এটা যেহেতু স্যার জেড এর উপর আছে স্যার, এক্স এর উপর গেলে কি স্যার ওই যে এ এর মানটা শুধু থাকবে আর বাকিগুলো 0 হয়ে যাবে? সেন্টার এক্স অক্ষের উপরে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, এক্স অক্ষের উপর যদি তাহলে কিন্তু তোমার হচ্ছে এক্স অক্ষের উপরে শুধুমাত্র এক্স বরাবর এ পাবো, তার মানে এক্স অক্ষের উপরে জেড এবং ওয়াই 0। জি স্যার বুঝতে পারছি। এবার চিন্তা করো, আচ্ছা এটাতে আমি পরে যাই। এবার চিন্তা করো যে স্পেয়ারটা তোমার কোনো ইয়াতে নেই, অক্ষের উপর নেই, ওয়াই এবং জেড প্লেনের উপর অবস্থিত। কোথায়? ওয়াই জেড তো আমি অনেক লেখালেখি করে ফেলছি। স্পেয়ারটা মনে করা হচ্ছে জেড এবং এক্স প্লেনের উপর অবস্থিত, জেড এবং এক্স প্লেনের উপর অবস্থিত। তাহলে তোমার স্পেয়ারের অবস্থানটা কেমন হবে? তাহলে এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক কি এ বি সি থাকবে না? জি স্যার। যদি কোনো এক্সিস বরাবর না হয়, যদি সরাসরি কোনো এক্সিস বরাবর না হয়, তাহলে স্পেয়ারের স্থানাঙ্ক কত হবে? এবিসি x minus a whole square plus minus y minus b whole square plus z minus c whole square. ওকে, খেয়াল করে দেখো উপরের আরেকটা কেস, যে আমরা 2 ডাইমেনশনাল থেকে কিন্তু 3 ডাইমেনশনাল এর ভালো ধারণা পাই। উপরের এটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন, তাই না? সো স্ট্রেট লাইন কিন্তু হচ্ছে স্ট্রেট লাইন, অনেকগুলো স্ট্রেট লাইনকে যদি আমরা এট এ টাইমে অ্যাড করি, আসলে সেটা কি হয়ে যায়? আয়তক্ষেত্র।
আমরা এই 1 ডাইমেনশনাল থেকে বলি ওটা 2 ডাইমেনশনাল আয়তক্ষেত্র। কিন্তু আয়তক্ষেত্রকে যদি 3 ডাইমেনশনালি আমরা থিঙ্কিং করি, দিস রিপ্রেজেন্টস এ প্লেন। অর্থাৎ আমরা একটা চাকুর কথা বলতে পারি। শূন্যস্থানে যদি তুমি কোনো চাকু রাখো, তোমাকে আসলে এটা কি 3 ডাইমেনশনাল হিসেবে তুমি কাউন্ট করবা, এবং সেই ক্ষেত্রে তোমার যে নেফ, এই নেফের ইকুয়েশন কিন্তু 3 ডাইমেনশনাল যেই লজিক্যাল ইকুয়েশন গুলো আছে তাকে কিন্তু সে স্যাটিসফাই করবে। সো নেফ লুকস লাইক এ রেক্টেঙ্গুলার। সো in sense of 3 dimensional nef represents as a plane. So সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই 2 ডাইমেনশনালের 3 ডাইমেনশনাল ফর্মটা হবে x plus y plus z plus c this equal to 0। অর্থাৎ আমরা যেটাকে আয়তক্ষেত্র বলছি, এটা যদি 2 ডাইমেনশনাল না হয় 3 ডাইমেনশনাল হয়ে যায়, তাহলে this is a plane। প্লেন মানে কি? তল। প্লেন মানে কি? তল, বা সারফেস মানে কি? তল। প্লেন মানে হচ্ছে একদম সোজা তল, আর সারফেস বলতে আমরা আসলে কি বুঝি? এটা যে কোনো তল, বক্রতল। সাপোজ এই যে আমার যে বোর্ড, এই যে আমার বোর্ড, আমি যে বোর্ডে অ্যাকচুয়ালি লেখালেখি করছি, এই বোর্ডটা আসলে কি? একটা 2 ডাইমেনশনাল কেস, তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে। আচ্ছা, এই বোর্ডটাকে যদি আমি আমার ঘরের সাপেক্ষে বিবেচনা করি, this represents a plane with respect to 3 dimensional case। So এরকম যে যদি কোনো একটা স্ট্রেট লাইন থাকে, স্ট্রেট লাইন থেকে আমরা 2 ডাইমেনশনাল কেস আসলে আয়তক্ষেত্র গঠন করতে পারি। সেই আয়তক্ষেত্রকে যদি 3 ডাইমেনশনালের রূপে আমরা কল্পনা করি, তাহলে সেটাই হচ্ছে কি একটা প্লেন, এবং সেই প্লেনের ইকুয়েশন x plus y plus z plus c equal to 0। ওকে, আমাদের আসলে যে কোশ্চেন ছিল যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ all sphere whose center lies on z axis, এবং এটা তোমরা লিখে নিবা যে since the center of the sphere lies on z axis, therefore the coordinates, the center of this sphere will be 0, 0 and 6। আমি জাস্ট হচ্ছে এটা ফরমেশনটা নিলাম, তোমরা পিডিএফ এর ভিতরে এটা খুব সুন্দর করে মানে এক্সপ্লেইন করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। সো এটা যদি স্ফিয়ার হয় এবং দিস যদি রেডিয়াস হয়, this is center and this is radius, then the equation of this sphere x squared plus y squared plus z minus c whole square is equal to r square। So this number 1, আমাকে ইন্টার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। খেয়াল করে দেখি এখানে ভেরিয়েবল কয়টা আছে? 3টা। আর not a variable, this is a constant, this is a arbitrary constant। Okay, x, y and z, তার মানে considering z as a dependent variable, x and y independent variable। তো যদি x এর সাপেক্ষে 1 কে পার্শিয়াল ডেরিভেটিভ করি কত পাবো? 2x plus y 0 is 2z minus c is equal to 0। বলে তো আমার এই পার্শিয়াল ডেরিভেটিভটা হয়েছে কি হয় নাই? বাকি সব এক্স এর সাপেক্ষে করলে স্যার বাকি সবগুলো কনস্ট্যান্ট হবে না। হয়েছে। এক্স এর সাপেক্ষে যদি আমি এটা করিয়ে থাকি, তাহলে কি আমার এটা রাইট হয়েছে নাকি রং হয়েছে? স্যার মনে হচ্ছে একটু রং হচ্ছে স্যার। জেড মাইনাস সি টাকে আরেকবার করা লাগবে না স্যার? কেন করতে হবে তাকে? কারণ স্যার এখানে এক্স ধরে করা হয়েছে এটাকে, জেড মাইনাস সি কে। জেড মাইনাস সি কে এক্স ধরে না, এখানে আমরা কল্পনা করব জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে পর্যন্ত এক্স বরাবর না যাবে, যার বরাবর করতেছি তাকে আবার করে দিতে হবে ডেরিভেটিভ, তাই না? জি স্যার। সো জেড যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো আমরা তো এটাকে তার মানে এক্স ধরেই করেছি আপাতত। জি স্যার। এটাকে কিন্তু এক্স ধরে করি নাই, কারণ এটা 0 হয়ে গেছে আগে।
খেয়াল করি, কারণ y constant, z not a constant, this is dependent, and the values of z depends x and y. So 2z minus c into একে যদি আরেকবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্শিয়াল, তার মানে this z over del x. এখন ঠিক আছে? Yes, sir. Okay. This equal to 2 cancel, x plus z minus c. This means p equal to 0. So this equal to আমরা যদি z minus c এর ভ্যালুটা বের করি, z minus c, this equal to minus of কত? x by p. This number 2. Similar একটা কাজ করেছি আমরা, x এর সাপেক্ষে partial derivative and similar partial derivative with respect to y. y এর সাপেক্ষে যদি partial derivative করি তাহলে আমরা কত পাবো? 0 2y, similarly 2z minus c del z over del y, this equal to 0, equivalent to this cancel, এবং এখান থেকে যদি আমরা কাজ করি আগেটার মতো লিখি z minus c equal to এবং minus y by p, is minus y over p. তার y সাপেক্ষে করলে কি স্যার p না q স্যার? q হবে না স্যার? সরি এটা অ্যাকচুয়ালি কি হবে? থ্যাংক ইউ। লাইনটা রাখবে কি বলবেন? সরি, এই বুঝতে পারিনি কে কি বললাম। ওকে, খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে x0 y square 2y, and this এটাকে যদি y ধরি 2y into del z by del y, কারণ z কে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। c কে যদি y এর সাপেক্ষে করি সে তো 0ই, কারণ c কনসিডারিং অ্যাজ এ কনস্ট্যান্ট। সো ওকে, এখান থেকে আগেটার মতো এলিমিনেশন করেছি আমরা, z minus c এর ভ্যালু যদি বের করি, সো minus y over del z over del y মানে q। খেয়াল করো আমাদের আসলে মেইন কাজ কি, যে এই ইকুয়েশন থেকে এনি হাউ c এর ভ্যালুটা কনস্ট্যান্ট করা না। c কে যদি আমরা ক্যান্সেল করতে পারি তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ পেয়ে যাব। খেয়াল করে দেখো, c কে কিন্তু ক্যান্সেল করার y আমরা পেয়ে গেছি। এখানে z minus c সমান একটা ভ্যালু পাইছি, এখানে কি z minus c সমান কি আরেকটা ভ্যালু পেয়েছি, তার মানে z minus c equivalent to each other. So now this equation number 3, the 2 and 3, x over p is equal to minus y over q. So qx this equal to py, and this is our required partial differential equation. This is our required partial differential equation. এই আগের গুলোর চাইতে এইখানে মানে গাণিতিক হিসাবগুলো আরো বেশি। খেয়াল করে দেখো, আগে ডেরিভেটিভ করতে হয়ে যেত, এবার ডেরিভেটিভ, এবার কিন্তু এখানে তোমার ইলিমিনেটিং এর প্রসেস গুলো একটু বেশি। যে ডেরিভেটিভ করার সাথে সাথেই তোমাকে প্ল্যান করতে হচ্ছে যে কিভাবে এলিমিনেট করতে হবে আমাদের এই সিস্টেম গুলোকে। Again, looks on our PDF. তোমাকে আমি যে এক্সাম্পলটা একটু আগে দিতে চেয়েছিলাম, আবার হঠাৎ করে ওই সময় একটু একটা মিস্টেক হয়ে গিয়েছিল। তোমরা যারা যেই ঘরে আছো সেই ঘরটাকে একটু কল্পনা করো। আচ্ছা, আমি এটাকে বোর্ডেও নিয়ে আসি। অ্যাকচুয়ালি আসলে সেন্টার ফাইন্ডিং এর ক্ষেত্রে this is x, this is y, and this is হচ্ছে z. সো এইখানে এই যে জায়গাটা আছে, তুমি যদি তোমার ঘরের ভিতর চিন্তা করো, তোমার ঘরের যে কোনো একটা কর্নারকে তুমি থিঙ্কিং করো, তাহলে ভূমিকে পাবা একটা প্লেনের ভিতর, তোমার
সামনের দেয়ালকে আরেকটা প্লেনের ভিতর এবং পাশের দেয়ালকে আরেকটা প্লেনের ভিতর পাবা। এদেরকে যদি আমরা এক্স ওয়াই জেড আকারে কল্পনা করি, দিস প্লেন রিপ্রেজেন্টেড এক্স ওয়াই প্লেন, দিস প্লেন জেড ওয়াই প্লেন এন্ড দিস প্লেন জেড এক্স প্লেন। তো আমরা প্লেন গুলোকে ভাগ করে ফেললাম। প্লেন মানে কিন্তু কি বলছি, 2 ডাইমেনশনাল যে শেপটা, কনসিডারিং এজ 3 ডাইমেনশনাল শেপ। তুমি খেয়াল করে দেখো তোমার ঘরের যে কোনো পার্ট 3 ডাইমেনশনালে চিন্তা করলে কিন্তু প্রতিটা পার্ট একটা কি হয়ে যায়, রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্র। তো তুমি এখন চিন্তা করতে পারো যে আয়তক্ষেত্রগুলা 3 ডাইমেনশনালে কি এক একটা প্লেন, জেড ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেন, এটা কি জেড এক্স প্লেন। এবার মনে করো আমি একটা বল হচ্ছে আমার এক্স ওয়াই প্লেনের উপরে স্থাপন করলাম। বলটাকে যদি এক্স ওয়াই প্লেনের উপর স্থাপন করি, অর্থাৎ এক্স ওয়াই আয়তক্ষেত্রের মানে তোমার ফ্লোরে যদি আমি স্থাপন করি, বলের সেন্টার কিন্তু কি ফ্লোর থেকে একটু উপরে উঠে যাবে না? বলের সেন্টার ফ্লোর থেকে উপরে উঠে যাবে না? যে বলি ফ্লোরের উপর রাখি না কেন, সেন্টার কোথায়? ফ্লোর থেকে উপরে উঠে যাবে না? তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি সেন্টারে থাকতে চাও, যদি সেন্টারে যেতে চাও, তোমাকে অবশ্যই এক্স অক্ষ বরাবর আসতে হবে, দেন ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, এবং দেন একটু উপরের দিকে উঠে তুমি আসলে কি পাবা, তার সেন্টারটা পাবা। একটু উপরের দিকে উঠে কি তুমি তার সেন্টারটা পাবা। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তোমার সেন্টারের কোনো ভ্যালু 0 হচ্ছে না। যদি বলটা জাস্ট তোমার সারফেসের সাথে কন্টাক্ট করে থাকে, কিন্তু বলটা যদি সারফেসের সাথে কন্টাক্ট না করে, আমি বললাম যে সেন্টার সারফেসের সাথে কন্টাক্ট করেছে। খেয়াল করো এখানে কিন্তু দুইটা কথা আছে, একটা হচ্ছে বল কন্টাক্ট উইথ ইটস সারফেস, একটা হচ্ছে সেন্টার কন্টাক্ট উইথ ইটস সারফেস। সেন্টার যদি সারফেসের সাথে কন্টাক্ট করে, তার মানে অবশ্যই ফ্লোরের ভিতর বলটাকে যদি আমি অর্ধভাবে একটু মানে করে দেই, গর্ত করে ভিতরে প্রবেশ করাই ফ্লোরের একদম তার সেন্টার বরাবর, তখন কিন্তু দেখো যে এই এক্স ওয়াই প্লেনটা কিন্তু আসলে কোথায় অবস্থান করতেছে, বলের সেন্টারে অবস্থান করছে। তো এক্স ওয়াই প্লেনটা যদি ওই সেন্টারে অবস্থান করে, তখন কিন্তু তোমার সেন্টারে যাওয়ার জন্য কখনো জেড অক্ষ বরাবর তোমাকে উঠতে হবে না। তুমি যদি এক্স ওয়াই বরাবর আসো এবং এক্স বরাবর এসে ওয়াই বরাবর যাও, তাহলেই কিন্তু তুমি বলের কোথায় সেন্টারে প্রবেশ করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু কি তোমার জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠতে হবে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমার এক্স এবং ওয়াই এদের কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে, কিন্তু জেড এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ সেন্টার যদি তোমার সারফেসের সাথে কন্টাক্ট করে এক্স ওয়াই প্লেনের, তাহলে কিন্তু সেন্টার বরাবর আমাদের উপরের দিকে আর উঠতে হচ্ছে না। সেন্টার বরাবর যদি আমরা উপরের দিকে না উঠি, তাহলে কিন্তু আমাদের কি জেড অক্ষ বরাবর যে কোঅর্ডিনেট ভ্যালু থাকবে, দিস কোঅর্ডিনেট ভ্যালু উইল বি অ্যাকচুয়ালি 0. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি কই স্যার? এই সবাই কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে জি স্যার। যে কখন এক্স ওয়াই দুইটাই 0 হবে, বা কখন শুধু এক্স 0 হতে পারে বাট ওয়াই জেড কি আসলে 0 হবে না? কারণ তোমার এই জায়গা থেকে তোমাকে যদি আসলে কোনো লিটারেচার কোনো কোশ্চেন দেওয়া থাকে, সেই জায়গা থেকে তো তোমার আগে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। ইকুয়েশন বিল্ড আপ ছাড়া তো তুমি তার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনভার্ট করতে পারবা না। তো যে কারণে এই যে তোমার একদম সিলি টক থাকে কোনো ইকুয়েশন কনভার্ট করার ক্ষেত্রে, এইগুলোকে কিন্তু তোমার ভালো করে ধরতে হবে। আমাদের একটু আগে দেওয়া ছিল খুব সুন্দর করেই যে সেন্টার লাইস অন জেড অ্যাক্সিস, তার মানে জেড এর উপর এক্স ওয়াই দুইটাই 0। আবার যদি এক্স ওয়াই বলে, সেন্টার যদি এক্স ওয়াই কে লাইস করে, সেই ক্ষেত্রে কিন্তু এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট থাকবে, বাট জেড এর কোঅর্ডিনেট 0 হবে। সেন্টার যদি
এক্স জেড কে লাইজ করে, তাহলে কিন্তু ওয়াই এর কোঅর্ডিনেট 0 হবে, বাট এক্স এবং জেড এর কোঅর্ডিনেট কি নট ইকুয়াল টু 0 হবে। সো এই বিষয়গুলা একটু জানা থাকলেই আমরা এখান থেকে তোমার কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো আসলে বের করে ফেলতে পারবো। 1.5 এটা তো আমরা মনে হয় করেই দিলাম। এখন 1.6 এগুলো একটু নিজেরা দেখবা, 1.7 এইগুলো একটু নিজেরা দেখবা। খেয়াল করো আমি এখন তোমাদের যেটা নিয়ে আলোচনা করলাম এটা এই রিলেটেড। 1.7 1.8 নিজেরা দেখবা, এখানে যা আছে করে দেওয়া তোমাদের এই পর্যন্ত। এটা হচ্ছে পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8 পর্যন্ত তোমরা এটা ট্রাই করবা, সবগুলো পারবা। দেন হচ্ছে ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ আসবে, আমরা ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো পরে দেখব। 8 পর্যন্ত তোমরা এগুলো ট্রাই করবে।